নমস্কার। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে রিভিউ টু এক্সপ্লোর রিসার্চ গ্যাপ। রিভিউ টু এক্সপ্লোর রিসার্চ গ্যাপ। তো এই বিষয়টি চর্চা করার শুরুতে আমরা প্রাথমিকভাবে বুঝে নেব রিসার্চ গ্যাপ বলতে সাধারণভাবে কি বোঝায়। গ্যাপ বলতে সাধারণভাবে আমরা কি বুঝি? গ্যাপ বলতে সাধারণভাবে বুঝি যে দুটো বিষয়ের মাঝখানে কিছু শূন্যস্থান, কিছু অসম্পূর্ণতা, যেখানে কতগুলি বিশেষণ যোগে আমরা বলতে পারি যে যেখানে ঘাটতি রয়েছে কিংবা যেখানে কিছু বিকৃতি রয়েছে, অসম্পূর্ণতা রয়েছে, বা যেমনভাবে উপস্থাপিত হওয়ার কথা ঠিক সেরকমভাবে উপস্থাপিত হয়নি, অর্থাৎ ডাইভারশন রয়েছে, বিচ্যুতি রয়েছে। তো সাধারণভাবে যখন কোথাও এই ধরনের কাজের ক্ষেত্রে যখন অসম্পূর্ণতা থাকে, ঘাটতি থাকে, ডেভিয়েশন থাকে, তখন কিন্তু আমরা সাধারণভাবে এই গ্যাপ কথাটা উল্লেখ করে থাকি যে না, ওই ব্যক্তিটির এই বিষয়টিতে গ্যাপ রয়েছে বা এই ঘটনাতে এই বিষয়টি গ্যাপ রয়েছে। গ্যাপ রয়েছে মানে কিছু অসম্পূর্ণতা রয়েছে, কিছু অ্যাবসেন্স রয়েছে, কিছু বিষয়বস্তু বা কিছু লজিক বা কিছু কার্যকারণের ব্যাপারগুলির মধ্যে কিছু অনুপস্থিতি রয়েছে। তো সেক্ষেত্রে আমরা গ্যাপের কথাটি বলে থাকি। তো রিসার্চের ক্ষেত্রে রিসার্চ গ্যাপ বলতে কি বোঝায়? রিসার্চ গ্যাপ হচ্ছে নতুন কিছু অনুসন্ধানের এমন একটি স্টিমুলেটিং কম্পোনেন্ট বা কজ, a cause for new innovation or new research. What is research gap? Research is a cause to stimulate the trend or attempt for new research or further studies. নতুন কোনো গবেষণা বা নতুন কোনো প্রবলেমকে নিয়ে যখন একজন গবেষক গবেষণা করবেন, এই যে নতুন প্রবলেম, এই নতুন প্রবলেমটার সাথে কিন্তু বা প্রবলেমটাকে জাস্টিফাই করার ক্ষেত্রে এই রিসার্চ গ্যাপের একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থাৎ আমরা রিসার্চ প্রবলেম বা রিসার্চের জন্য প্রবলেম আমরা কোন বিষয়গুলোকে ঠিক করব, মূলত রিসার্চের ফিল্ডে যে গ্যাপগুলি রয়েছে সেখান থেকে কিন্তু আমরা রিসার্চের জন্য আমরা প্রবলেম সেট করতে পারি। যেরকম দেখা যাক যে কোনো একটা সমস্যার সমাধানের জন্য যে ধরনের ইনফরমেশান বা নলেজের দরকার রয়েছে কিংবা সিদ্ধান্তের দরকার রয়েছে কিংবা অভিজ্ঞতার দরকার রয়েছে, দেখা গেল সেই সিদ্ধান্ত, অভিজ্ঞতা বা জ্ঞানগুলি যেমনভাবে উপস্থাপিত হওয়া উচিত বা যেমনভাবে আমাদের সামনে উঠে আসা উচিত বা নলেজের ফিল্ডে বা জ্ঞানের ফিল্ডে যেমন পরিমাণে থাকা উচিত, যখন সেই পরিমাণে কোয়ান্টিটির দিক থেকে হোক বা কোয়ালিটির দিক থেকে হোক যদি না থাকে এবং না থাকলে যেটা সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আমরা কিন্তু কার্যকরী সিদ্ধান্ত নিতে পারি না এবং কার্যকরী সিদ্ধান্ত নিতে না পারার জন্য কিন্তু আমরা কার্যকরী পদক্ষেপও নিতে পারি না। ফলে আমরা কিন্তু দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তাই বলা হচ্ছে যে এই যে সমস্যাগুলো, দৈনন্দিন জীবনের সমস্যাগুলির সমাধানের জন্য বা এই যে ঘাটতির জায়গাগুলি রয়েছে সেই ঘাটতির জায়গাগুলোকে পূরণ করার জন্য, সিদ্ধান্তের অসম্পূর্ণতা যেখানে রয়েছে সেগুলো পূর্ণতা দানের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে যে ঘাটতি রয়েছে সে জ্ঞানের ঘাটতিকে পূরণ করার ক্ষেত্রে যে কম্পোনেন্টগুলো বা যে কজগুলো, যে ফ্যাক্টরগুলো ব্যক্তিকে স্টিমুলেট করে, সে ফ্যাক্টরগুলোকে সাধারণভাবে বা সেই রিজনেবল বা রেসপন্সিবল কজ এরিয়াগুলোকে সাধারণভাবে কি বলা হচ্ছে? সেগুলোকেই সাধারণভাবে কি বলা হয়? রিসার্চ গ্যাপ। তাহলে রিসার্চ গ্যাপ হচ্ছে কাকে বলবো? রিসার্চ গ্যাপ হচ্ছে এমন কিছু জায়গা, এমন কিছু বিষয় যে অসম্পূর্ণ জায়গা, যা ব্যক্তির ভাবনাকে, ব্যক্তির কর্মপদ্ধতিকে বিভিন্নভাবে বা সমাজকে বিভিন্নভাবে স্টিমুলেট করে, সেটা হচ্ছে রিসার্চ গ্যাপ। তো আজকে আমরা, বা যেটা আমাদের নতুন অনুসন্ধানের ক্ষেত্র রচনা করে, আজকে আমরা আলোচনা করব যে এই রিসার্চ গ্যাপকে এক্সপ্লোর করার জন্য রিভিউয়ের কি ভূমিকা রয়েছে। রিভিউয়ের মাধ্যমে কিন্তু আমরা এই রিসার্চ গ্যাপকে এক্সপ্লোর করতে পারবো। এক্সপ্লোর করা কথাটির অর্থ হচ্ছে রিসার্চের যে গ্যাপ বিভিন্ন অবস্থাতে, বিভিন্ন রকমভাবে, বিভিন্ন ফর্মসে, বিভিন্ন কন্ডিশনস অ্যান্ড ফর্মস, বিভিন্ন কন্ডিশনসে, বিভিন্ন ফর্মসে, বিভিন্ন কজ রূপে এই রিসার্চ গ্যাপগুলো কিন্তু থাকে। আমাদের যেটা কাজ হচ্ছে অ্যাজ এ রিসার্চার অর ইনভেস্টিগেটর, সেই যে ডিফারেন্ট ফর্মস অফ রিসার্চ গ্যাপ, ডিফারেন্ট কন্ডিশনসে যে রিসার্চ গ্যাপগুলি রয়েছে সেগুলোকে এক্সপ্লোর করা
এক্সপ্লোর করার মাধ্যমে যাতে একটা রিসার্চের ফিল্ডে একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন বাড়ে বা অ্যাক্টিভ পার্টিসিপেশনের জায়গা তৈরি হয়, ক্ষেত্র নির্মিত হয়, নলেজের ফিল্ডে যাতে এক্সপ্লোরেশনটা একটা স্টিমুলেটিং কম্পোনেন্ট হিসেবে কাজ করে এবং নলেজের ফিল্ডকে অনেক বেশি ডেভেলপ বা এনরিচ করার ক্ষেত্রে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের রিভিউ করার প্রয়োজনীয়তা রয়েছে বা প্রাসঙ্গিকতা রয়েছে। থ্রু রিভিউ আমরা জানি রিভিউ করার সময় একজন গবেষক বা একজন রিভিউয়ার যে বিষয়টিকে রিভিউ করবেন সেই বিষয়টির সমস্ত দিকগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে যৌক্তিক মানদণ্ডে হোক বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেই হোক সেগুলোকে বিচার বিশ্লেষণ করেন এবং প্রাথমিকভাবে কখনো কখনো দেখা যায় সেগুলোকে টেকনিক্যালি কিন্তু সেগুলোকে ট্রিটমেন্টের মধ্য দিয়ে, ট্রিটমেন্ট মানে এখানে বলতে চাইছি যে টেকনিক্যাল এক্সামিনের মাধ্যমে সেই বিষয়গুলিকে বোঝার চেষ্টা করেন। এর ফলে কি হয়, যে বিষয়গুলিকে রিভিউ করা হয় সেই বিষয়গুলির যে সমস্ত দিকগুলো আমাদের কাছে পরিচিত নেই, যে দিকগুলি আমাদের কাছে প্রকাশিত হয়নি, অসম্পূর্ণ রূপে প্রকাশিত হয়েছে, ঘাটতি রয়েছে, সেই দিকগুলোকে প্রাসঙ্গিক রূপে প্রকাশিত করার ক্ষেত্রে রিভিউয়ের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা সেখানে বলতে চাইছি যে প্রথমে আজকে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এক্সপ্লোরিং, কিভাবে আমরা এই রিসার্চ গ্যাপকে আমরা কিভাবে এক্সপ্লোর করব থ্রু রিভিউ। এক্সপ্লোরিং রিসার্চ গ্যাপ বাই লজিক্যাল অ্যানালাইসিস অফ রিসার্চ পার্সপেক্টিভস। রিভিউ যখন আমরা করব কাকে রিভিউ করব? এই জায়গাটিকে আমরা রিভিউ করব, রিসার্চের যে পার্সপেক্টিভসকে আমরা রিভিউ করব। এখানে আমাদেরকে বুঝে নেওয়া দরকার পার্সপেক্টিভস বলতে কি বোঝানো হয়। সাধারণভাবে পার্সপেক্টিভস বলতে বোঝানো হয় যে কি পরিস্থিতিতে বা কি কন্ডিশনে, কোন পরিস্থিতিতে বা কোন কন্ডিশনে বা কোন সময়ের প্যারাডাইমগুলো বা প্যারামিটারগুলোর নিরিখে প্রবলেমটিকে রিয়ালাইজ করা হয়েছিল অতীত গবেষণার, যে প্রবলেমটিকে রিয়ালাইজ করা হয়েছিল সে প্রবলেমটিকে সলভ করার জন্য যে মেথোডোলজি বা যে মেকানিজমগুলোকে ফলো করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে যে রিসার্চ ফাইন্ডিংসগুলো বেরিয়ে এসেছে সেই রিসার্চ ফাইন্ডিংসগুলো কতটা সেই পরিস্থিতি বা সেই পার্সপেক্টিভসের উপর ভিত্তি করে তাৎপর্যপূর্ণ বিবেচিত হতে পারে বা হতে পারে না, সেই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য রিভিউ করতে হবে। অর্থাৎ থ্রু রিভিউর মাধ্যমে সেই সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো যে পরিস্থিতির উপর ভিত্তি করে প্রবলেমটাকে নির্বাচন করা হয়েছিল অতীত রিসার্চের বা প্রিভিয়াস রিসার্চের, সেই পরিস্থিতিটা কতটা একটা নির্ণায়ক ভূমিকা পালন করেছে কিংবা সেই পরিস্থিতির অনুসারী বা উপযোগী হয়েছে সেই রিসার্চ ফাইন্ডিংসটা, সেটা সম্পর্কে বিচার করার দরকার রয়েছে, সেটা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে সেটা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমাদেরকে রিভিউ করতে হবে রিসার্চ পার্সপেক্টিভসে। আর যদি সেইগুলো লজিক্যালি সেগুলোকে আমরা সেই পার্সপেক্টিভসগুলোকে রিভিউ করি প্রিভিয়াস স্টাডিজের, তাহলে আমাদের কাছে এরকম অনেক গ্যাপ আমি আইডেন্টিফাই করতে পারবো বা আমরা আইডেন্টিফাই করতে পারবো। গ্যাপগুলো বিভিন্ন রকমভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। প্রথম যেমন বলা হচ্ছে তখন যে পরিস্থিতি ছিল, তখন যা সময় ছিল, তখন যা প্রশ্ন ছিল, তখন যা কন্ডিশনসের সূচকগুলো ছিল সেই রকম অনুসারে সময় পরিবর্তন হয়েছে। দেখা গেল সেই প্রবলেমটা সলভ করার জন্য গবেষক একটা সার্টেন টাইম নিয়েছে, একটা সময় নিয়েছে। সেই সময়ের পরিবর্তন দেখা গেল 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর সময় লেগেছে সেই প্রবলেমটা সলভ করার জন্য। সেই প্রবলেমটা সলভ করার সলিউশনটা দেওয়া হচ্ছে 5 বছর পরে বা 7 বছর পরে। কিন্তু আমরা জানি যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির রেভলিউশনের জন্য আজকে প্রতিটা মুহূর্ত সময়ের পরিবর্তনের সাথে সাথে নলেজের ফিল্ডে কি হচ্ছে একটা এক্সপ্লোশন, মানে এখানে এক্সপ্লোশন বলবো না, এখানে বলা যাচ্ছে যে একটা ইনফরমেশনের বিপ্লব দেখা দিচ্ছে, তথ্যের একটা বিপ্লব দেখা দিচ্ছে, প্রতিনিয়ত তথ্য সমৃদ্ধ হচ্ছে। ফলে বলা হচ্ছে 5 বছর আগে যা পরিস্থিতি ছিল বা পার্সপেক্টিভ ছিল, 5 বছর পরে যখন ফাইন্ডিংস প্রকাশিত হলো তখন যা পরিস্থিতি বা যে পরিস্থিতি আছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রেজাল্টটা কতটা সুইটেবল ফর দ্য প্রিভিয়াস পার্সপেক্টিভস, প্রিভিয়াস কন্ডিশনস, প্রিভিয়াস সিচুয়েশনস আর প্রিভিয়াস টাইম প্যারামিটার আর টাইম লাইন। এই বিষয়গুলি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা বা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে। তাহলে সেই সিদ্ধান্তটা আমরা কিভাবে নেব, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেসিক্যালি আমাদেরকে সাহায্য করবে সেটা হচ্ছে রিভিউয়ের মাধ্যমে কিন্তু আমরা সেই সিদ্ধান্তের জায়গাতে পৌঁছাতে পারবো।
থ্রু রিভিউ অর অ্যাপ্রোপ্রিয়েট রিভিউর মাধ্যমে কিন্তু আমরা সেই সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। যদি আমরা সেই রিভিউয়ের জায়গাটি ঠিকঠাকভাবে কন্ডাক্ট করতে না পারি, তাহলে কিন্তু আমরা সেই পার্সপেক্টিভস রিলেটেড অ্যানালাইসিস করতে পারবো না। এবং না করার জন্য আমাদের কিন্তু এরকম অজানা জায়গা, নন এক্সপ্লোরেবল কনসেপ্টগুলো, যেগুলো নন এক্সপ্লোরড কনসেপ্ট যেগুলো রয়েছে, সেই কনসেপ্ট বা সেই ইস্যুস বা সেই প্রবলেমসগুলো আমাদের কাছে প্রকাশিত হবে না। তাই পার্সপেক্টিভস অফ প্রিভিয়াস স্টাডিজকে ভালোভাবে রিভিউ করার মাধ্যমে আমরা এক্সপ্লোর করতে পারবো রিসার্চ গ্যাপ। দিস ইজ দ্য ফাইন্ডিংস, দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। তো সেই জন্য বলছে হাউ টু রিভিউ উইল বি হেল্পফুল ফর এক্সপ্লোরিং দ্য রিসার্চ গ্যাপ। তাহলে রিসার্চ পার্সপেক্টিভসগুলোকে লজিক্যালি যখন অ্যানালাইসিস করা হবে কিসের মধ্য দিয়ে? রিভিউয়ের সময় লজিক অ্যানালাইসিস করা হবে, করার মধ্য দিয়ে কিন্তু রিসার্চ গ্যাপটাকে আমরা বের করতে পারবো, এক্সপ্লোর করতে পারবো। দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলা হচ্ছে এক্সপ্লোরিং রিসার্চ গ্যাপ থ্রু অ্যানালাইসিস অফ থিওরিটিক্যাল ফাউন্ডেশন অফ ডিফাইন্ড প্রবলেম। যে প্রবলেমটাকে আমরা আইডেন্টিফাই করেছি বা রিয়ালাইজ করেছি, যে প্রবলেমটার সলিউশন আমরা খুঁজে পেতে চাই, সেই প্রবলেমের সাথে কোনো না কোনোভাবে থিওরিটিক্যাল ফাউন্ডেশন বা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। সেই থিওরিটিক্যাল ফাউন্ডেশন বা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডকে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। সেই অ্যানালাইসিসের কাজটি কোথায় হবে? লজিক্যালি অ্যানালাইসিস হবে বা টেকনিক্যালি অ্যানালাইসিস হবে থ্রু রিভিউ প্রসেস, এফেক্টিভ রিভিউ প্রসেস। এফেক্টিভ রিভিউর প্রসেসের মাধ্যমে আমরা এই অ্যানালাইসিসটা করতে পারবো। কিসের অ্যানালাইসিস করতে পারবো? সেই ফাউন্ডেশনসটা, থিওরিটিক্যাল ফাউন্ডেশনসটাকে অ্যানালাইসিস করতে পারবো। যখনই থিওরিটিক্যাল ফাউন্ডেশনসটাকে আমরা অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করার সময় বা করার মধ্য দিয়ে আমরা এরকম অনেক থিওরিটিক্যাল কর্নার বা থিওরিটিক্যাল জায়গার বিশেষ স্পেসিফিক কিছু কর্নার আমরা আইডেন্টিফাই করতে পারবো বা সিলেক্ট করতে পারবো বা খুঁজে পেতে পারবো বা খুঁজে পাবো, যেগুলো মূলত আমাদেরকে নতুন কোনো গবেষণার ক্ষেত্রে স্টিমুলেট করবে। সেইগুলোই হচ্ছে আমাদের কাছে রিসার্চ গ্যাপ বলে বিবেচিত হবে। তাহলে থিওরিটিক্যাল ফাউন্ডেশনস একটা কি বলা হয়? একটা বিশেষভাবে একটা স্পেসিফিক একটা কনসেপ্ট বা একটা মেকানিজম আর একটা পার্সপেক্টিভস আর একটা প্রিন্সিপালস সমাজের সামনে তুলে ধরে বা সেইটার মাধ্যমে একটা সিদ্ধান্ত গ্রহণের জন্য বা একটা বেসিক ডিরেকশন হিসেবে কাজ করে, সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে বা বেসিক ডিরেকশনে কাজ করে। তো সেই থিওরিটিক্যাল ফাউন্ডেশনসগুলো বা থিওরিটিক্যাল সার্কামস্টেন্সেস বা থিওরিটিক্যাল ফেনোমেনাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয় মূলত রিভিউয়ের মধ্য দিয়ে। সেই রিভিউয়ের মধ্য দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করার মাধ্যমে আমরা কিন্তু সেই অনেক গুরুত্বপূর্ণ এরিয়া আর অনেক গুরুত্বপূর্ণ দিক আমরা খুঁজে পাবো, যে দিকগুলোকে নিয়ে আমরা কি করতে পারি? রিসার্চের জায়গাগুলিকে, ফার্দার স্টাডিজের জায়গাগুলিকে আমরা নির্ধারণ করতে পারবো বা প্রকাশ করতে পারবো। সেজন্য বলা হচ্ছে টু এক্সপ্লোরিং আরজি থ্রু রিসার্চ গ্যাপ থ্রু অ্যানালাইসিস অফ থিওরিটিক্যাল ফাউন্ডেশন অফ ডিফাইন্ড প্রবলেম। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। এরপরে রয়েছে এক্সপ্লোরিং রিসার্চ গ্যাপস বাই অ্যানালাইজিং দ্য রেলেভেন্স অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ রিসার্চ ফাইন্ডিংস অ্যাজ পার টাইম একটা গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। যে সময়ে যে জিনিসটা প্রকাশিত হয়, সে সময়ের সাথে সাথে সেই বিষয়টি বা সেই জিনিসের প্রাসঙ্গিকতা, সেই জিনিসের গুরুত্ব, সেই জিনিসের তাৎপর্যপূর্ণতা ইত্যাদি বিষয়গুলি প্রতিষ্ঠিত হয়ে থাকে বা প্রমাণিত হয়ে থাকে বা প্রকাশিত হয়ে থাকে। আজকে যদি আমরা একটা উদাহরণ সাপেক্ষে বলতে চাই, যে স্বাধীনতার পূর্বে আজকে ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় যেরকমভাবে একটা প্রতিবাদের ঝড় উঠেছিল বা একটা স্বাধীনতা প্রাপ্তির মানসিকতা গড়ে উঠেছিল, সে সম্পর্কে বিভিন্ন রকম যে কার্যক্রম সেই পরিস্থিতিতে যতটা তাৎপর্যপূর্ণ ছিল বা কার্যকরী ছিল, সেই কার্যক্রমগুলি যদি আজকে স্বাধীনতার লাভের পর, ভারতবর্ষের স্বাধীনতা লাভের পর আজকে একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে সেই ধরনের কার্যকলাপে যদি ব্যক্তি বা সাধারণ মানুষ যুক্ত হয়, তাহলে সেগুলোকে কিন্তু সাংবিধানিক দিক থেকে বলা হবে জনবিরোধী কার্যক্রম, জনবিদ্বেষী কার্যক্রম। তাহলে আজকে যদি বলা হয় স্বাধীনতার সময়, স্বাধীনতা লাভের সময় যে আমাদের অনুশীলন সমিতি বা এই ধরনের বিপ্লবী সংগঠনগুলি বিভিন্ন রকম কাজ করেছিল, তাদের কাজের পিছনে যে ফিলোসফি কাজ করত বা যে তাদের পিছনে যে দর্শন কাজ করত, সে বিপ্লবী কাজকর্মগুলোর দর্শন তখন সে ব্রিটিশ বিরোধী ছিল, কিন্তু সেগুলো তবুও যদি বলা হয় স্বাধীনতার মানদণ্ডে বা স্বাধীনতার দৃষ্টিকোণ থেকে সেগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয় অনেকের বিভিন্ন গবেষণায় বা অনেকের যে রিসার্চ ফাইন্ডিংসে।
কিন্তু যদি দেখা যায় যে আজকে একবিংশ শতাব্দীতে যদি একই রকমভাবে বিভিন্ন রকমের সশস্ত্র বিপ্লবের পথে সাধারণ মানুষ বা সমাজের ব্যক্তিবর্গ বা কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা কোনো জনগোষ্ঠী বা এগিয়ে যায়, তাহলে সেগুলোকে কি বলা হবে? সেগুলোকে কিন্তু বলা হবে সংবিধান বিরোধী রাষ্ট্রবিরোধী কার্যক্রম। তাহলে সময় হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। সময়ের সাথে সাথে আমাদের প্রত্যেকটি পদক্ষেপ বা প্রত্যেকটি দর্শন বা প্রত্যেকটি ফাউন্ডেশন থিওরির কি হচ্ছে গুরুত্ব বা গুরুত্বহীনতার বিষয়গুলি কিন্তু নির্ধারিত হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা এখানে বলছি যে রিভিউ হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ প্রসেস যার মাধ্যমে রেলেভেন্স এবং অ্যাপ্রোপ্রিয়েটনেস এই বিষয়গুলি রিসার্চ ফাইন্ডিংসের, যে রিসার্চের ফাইন্ডিংসগুলো আমার সামনে উঠে এসেছে বা আমি আইডেন্টিফাই করেছি, সেই রিসার্চ ফাইন্ডিংসের অ্যাপ্রোপ্রিয়েটনেস এবং রেলেভেন্সের জায়গাগুলিকে টাইম প্যারাডাইম অনুসারে বা টাইম প্যারামিটার অনুসারে বিচার বিশ্লেষণ করতে সাহায্য করবে। যখনই সেগুলোকে বিচার বিশ্লেষণ করা হবে পুঙ্খানুপুঙ্খভাবে ক্রিটিক্যালি বিশ্লেষণ করার মধ্য দিয়ে এরকম অনেক অজানা বা অসম্পূর্ণতার দিক বা ডেভিয়েটেড এরকম অনেকগুলো দিক কিন্তু আমাদের কাছে এক্সপ্লোর হবে। সেই এক্সপ্লোরেবল বা এক্সপ্লোর যে বিভিন্ন রকম কনসেপ্টগুলো, ডেভিয়েটেড জিনিসগুলো বা যে কি বলবো অসম্পূর্ণ জায়গাগুলি, সেগুলো যখন আমাদের কাছে উঠে আসবে, সেই জায়গাগুলি কিন্তু আমাদেরকে নতুন করে ভাবনার জায়গা, ভাবনার ক্ষেত্র কিন্তু বা ভাবনার দিক উন্মোচন করতে সাহায্য করবে। উদাহরণস্বরূপ যেমন বলা যেতে পারে যে আজকে যদি আমরা দেখি যে উদাহরণটা আজকে আমরা দিয়েছিলাম যে ভারতবর্ষ স্বাধীনতার পূর্বে যে বিভিন্ন রকম বিপ্লবী কার্যক্রম, এরকম আমরা জানি যে বিভিন্ন রকম বিপ্লবী নেতা, বিশেষ করে আমি একটা উদাহরণ হিসেবে দিতে পারি যে অরবিন্দ ঘোষ, ঋষি অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ যখন অনুশীলন সমিতি বা বিপ্লবী কার্যক্রমের সাথে সম্পর্কযুক্ত ছিলেন, তিনি তখন যাদেরকে নিয়ে কার্যক্রম করেছিলেন সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে পরবর্তীকালে তিনি কিন্তু ব্রিটিশদের হাতে অ্যারেস্ট হয়েছিলেন। অ্যারেস্ট হওয়ার পিছনে মূল কারণ ছিল তার সংগঠনের কোনো ব্যক্তিদের বিশ্বাসঘাতকতা। তাহলে বিশ্বাসঘাতকতা হচ্ছে এমন একটা ফোর্স, যে ফোর্সটা মূলত মূল অ্যাক্টিভিটি বা মূল অবজেক্টিভকে বিভিন্নভাবে ডাইভার্ট করে থাকে এবং তার যে মূল যে ভ্যালু, সে ভ্যালুকে ডিস্ট্রয় করতে পারে। তাহলে যে বিশ্বাসঘাতকতার যে জায়গাটা, কোনো একটা সংগঠনের অন্তর্ভুক্ত ব্যক্তিদের বিশ্বাসঘাতকতা, সেটা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো জিনিসকে স্পয়েল করার জন্য। কিন্তু যদি বলা যায় যে ব্যক্তি যে স্বার্থ পূরণের জন্য বিশ্বাসঘাতকতা করেছিল, যদি বিচার বিশ্লেষণ করে দেখা যায় সেই ব্যক্তির স্বার্থ কতটা চরিতার্থ হয়েছিল, সেটাই কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন। সেই ব্যক্তিদের যে বিশ্বাসঘাতক যে ব্যক্তি, তাদের কিন্তু যে লাভের জায়গাটা, সেই লাভের জায়গাটা কিন্তু প্রাসঙ্গিক বা তাৎপর্যপূর্ণ হয় না। সেটা কিন্তু আপেক্ষিক দৃষ্টিতে তাদের মনে হতে পারে, সেই সময়ের পরিপ্রেক্ষিতে মনে হতে পারে খুব লাভদায়ক বা লাভজনক, কিন্তু পরবর্তীকালে কিন্তু সেটা সমালোচিত হয়ে থাকে বিভিন্নভাবে, তার কোনো লাভ, তার গুরুত্ব প্রকাশিত হয় না। তাহলে এখানে আমি বলতে চাইছি এরকমভাবে যে এই যে সময় একটা গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়, তার ভিত্তিতে কিন্তু আমরা সেই ঘাটতি এখানে তাহলে আমরা একটা কি পেলাম, একটা দিক পেলাম। কি দিক পেলাম? যে কোনো একটা সংগঠনের সবথেকে বড় শত্রু বা কোনো একটা সংগঠন যদি কোনো সমাজের কল্যাণে কাজ করতে চায় বা সাংগঠনিক দিকটাকে যদি সুদৃঢ় রূপে প্রতিষ্ঠা করতে চায়, সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ দিক রয়েছে সে সংগঠনের সদস্যদের বিশ্বাসঘাতকতা। সেই সংগঠনের সদস্যদের যে বিশ্বাসের যে জায়গাটি বা ট্রাস্টওয়ার্দিনেসের যে জায়গাটি যদি কোনো রকমের ঘাটতি থাকে বা খামতি থাকে, তাহলে সেই সংগঠন কোনোদিনই প্রতিষ্ঠা লাভ করতে পারে না। সেই সংগঠন তার উদ্দেশ্য থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিচ্যুত হবে। কিন্তু যখন সংগঠন তৈরি করা হবে বা সংগঠনের জায়গাগুলিকে নির্মাণ করার চেষ্টা করা হবে, তখন কিন্তু এই দিকটা সম্পর্কে অবশ্যই গুরুত্ব দিয়ে তবে সিদ্ধান্ত নেওয়া দরকার যে এরকম হয়তো থাকবে 10 জনের মধ্যে 2 জন বা 3 জন থাকবে যারা বিশ্বাসঘাতকতা করবে, তাহলে সেক্ষেত্রে সেই স্ট্র্যাটেজি সেরকমভাবে সেট করা দরকার। তাহলে এটা এরকমভাবে বিভিন্ন দিকগুলি রয়েছে রিসার্চ ফাইন্ডিংসের, যেগুলো টাইমের সাথে রিলেটেড বা টাইম বাউন্ড মেকানিজমের সাথে রিলেটেড, সেগুলোকে অ্যানালাইসিস করা হয় থ্রু রিভিউর মাধ্যমে কিন্তু সেগুলোকে এক্সপ্লোর করা সম্ভব হয়। এরপরে কি রয়েছে? এক্সপ্লোরিং রিসার্চ গ্যাপ বাই অ্যানালাইজিং নিডস অফ সোসাইটি। এরপরে সময় পরিবর্তন হয়, পরিস্থিতি পরিবর্তন হয়, সমাজও পরিবর্তন হয়। সমাজ যখন পরিবর্তন হয়, সমাজ পরিবর্তনের সাথে সাথে সমাজের চাওয়া পাওয়া বা ব্যক্তির চাওয়া পাওয়া কিন্তু পরিবর্তন হয়। ব্যক্তির চাওয়া পাওয়ার সাথে সমাজের চাওয়া পাওয়ার কিন্তু একটা সম্পর্ক রয়েছে, কারণ আমরা জানি ব্যক্তিকে নিয়ে সমাজ নির্মাণ হয়। ব্যক্তি যেহেতু সময়ের সাথে সাথে বিজ্ঞানের প্রভাবে প্রভাবিত হয়ে থাকে বা বিভিন্ন রকমভাবে ডাইরেক্টেড হয়ে থাকে,
টেকনোলজির ইনফ্লুয়েন্সড হয়ে থাকে বা ডাইরেক্টেড হয়ে থাকে, তার জন্য ব্যক্তির চাওয়া পাওয়ার দিকগুলো, তাদের সমস্যার দিকগুলো সবগুলো কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয়েছে। বিকজ টাইম ইজ এ ডায়নামিক মেকানিজম, আর ইট ইজ নট ট্রান্সফারেবল, আর ইট ইজ নট স্টোরেবল। সময়কে কখনো আমরা স্টোর করতে পারি না, সময়কে কখনো আমরা ট্রান্সফারও করতে পারি না। সময়ের ধারায় চলতে থাকে, এটি একটি বহমান গতিশীল প্রক্রিয়া, এটি কারো দ্বারা নিয়ন্ত্রণযোগ্য নয়। তাই সময় যেহেতু নিয়ন্ত্রণযোগ্য নয়, সময় যেহেতু প্রতিনিয়ত এগিয়ে চলেছে, সেই সময়ের যে গতিধর্মিতা বা সময়ের যে পরিবর্তনধর্মিতা, তার সাথে সাথে ব্যক্তির দৃষ্টিকোণ বা ব্যক্তির দৃষ্টিভঙ্গি বা ব্যক্তির ভাবনা চিন্তা, ব্যক্তির জ্ঞানবিদ্যা সমস্ত দিকে কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাই। এই পরিবর্তনের সাথে সাথে কিন্তু ব্যক্তির চাওয়া পাওয়ার পরিবর্তন হয়, ব্যক্তির চাওয়া পাওয়ার পরিবর্তনের সাথে সাথে সমাজের চাওয়া পাওয়ার পরিবর্তন হয়। তাহলে সমাজের চাওয়া পাওয়া বা প্রয়োজনীয়তার যে দিকগুলো রয়েছে, সেগুলোকে যখন আমরা আইডেন্টিফাই করব থ্রু রিভিউ, আইডেন্টিফাই করার মাধ্যমে, সেগুলোকে অ্যানালাইসিস করার মাধ্যমে, সে প্রয়োজনের জায়গাগুলোকে ডিটেক্ট করার মাধ্যমে আমরা প্রকৃতপক্ষে আমরা কিন্তু রিসার্চের বিভিন্ন দিক বা রিসার্চের বিভিন্ন গ্যাপগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করার ক্ষেত্রে কিন্তু সোশ্যাল নিডসকে প্রপার অ্যানালাইসিসের একটা প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা আমরা দেখতে পাই। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সপ্লোরিং রিসার্চ গ্যাপ থ্রু অ্যানালাইজিং প্রসপেক্টস অ্যান্ড পার্সপেক্টিভস অফ সিলেক্টেড প্রবলেমস। আমরা যখন কোনো একটা প্রবলেম ফার্দার রিসার্চ স্টাডির জন্য নির্বাচন করব বা সিলেক্ট করার সময় আমরা কিন্তু যখন যে প্রবলেমটাকে ডিফাইন করলাম বা আইডেন্টিফাই করলাম, সে প্রবলেমটার প্রসপেক্টস, তার যে মৌলিকতার জায়গাগুলি রয়েছে, মৌলিক দিকগুলো রয়েছে, সেগুলোকে আমরা ভালোভাবে রিভিউ করার সময় আমরা কিন্তু সেগুলোকে ভালোভাবে মৌলিক জায়গাগুলি, মৌলিক গুণাগুণ বা মৌলিক বৈশিষ্ট্যগুলি বা ক্যারেক্টারিস্টিক্সগুলোকে আমরা ভালোভাবে এক্সপ্লোর করে থাকি। এক্সপ্লোর করার পাশাপাশি যে জিনিসটা প্রকাশিত হয়, এর পরিপ্রেক্ষিতে তার একটা কিন্তু পরিস্থিতি সম্পর্কে আমাদের ধারণা আছে, পার্সপেক্টিভস। সেজন্য প্রসপেক্টস অ্যান্ড পার্সপেক্টিভস একটা গুরুত্বপূর্ণ দিক। তার কোয়ালিটিস বা তার ফাউন্ডেশনাল দিকগুলো বা তার গঠনগত দিকগুলো বা প্রবলেমের যে মৌলিক দিকগুলো রয়েছে, সে মৌলিক দিকগুলোকে আইডেন্টিফাই করা, মৌলিক দিকগুলোর সাথে পরিস্থিতি বা বিভিন্ন ঘটনার যে সম্পর্ক রয়েছে, সেই দিকগুলোকে আইডেন্টিফাই করা, সেগুলোকে ভালোভাবে রিভিউ করা, সেগুলোকে ভালোভাবে বোঝা, তার প্রয়োজনীয় তথ্য বা ধারণাগুলি বা কনসেপ্টগুলি আমাদের সামনে, মানে আমরা সেগুলোকে সংগঠিত করি থ্রু রিভিউর মাধ্যমে। সংগঠনের মধ্য দিয়ে সেই ইনফরমেশানগুলো যখন আমাদের কাছে উঠে আসে, সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ রিসার্চের দিকগুলো, রিসার্চ পয়েন্টগুলো বা রিসার্চ গ্যাপগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। সেই রিসার্চ গ্যাপগুলো ফার্দার স্টাডিজের জন্য একটা বিশেষ পার্সপেক্টিভস বা একটা বিশেষ প্রসপেক্ট ডিজাইন করতে সাহায্য করবে। এটা আমাদেরকে মনে রাখা দরকার। সেই জন্য রিভিউ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিসের জন্য? না তো এই প্রসপেক্টস অ্যান্ড পার্সপেক্টিভসকে অ্যানালাইসিস করার মাধ্যমে রিসার্চ গ্যাপ বের করার ক্ষেত্রে। আর সবার শেষে আমরা আলোচনা করব এক্সপ্লোরিং রিসার্চ গ্যাপ বাই অ্যানালাইজিং দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ ফাইন্ডিংস। আমাদেরকে মনে রাখতে হবে, যখন কোনো একটা গবেষণার ফল যখন আমাদের সামনে উঠে আসে রিসার্চ ফাইন্ডিংস হিসাবে, সেই রিসার্চ ফাইন্ডিংসকে যতক্ষণ পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারছি বা রিফ্লেক্ট করতে পারছি বা প্রয়োগ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত তার ভ্যালু কিন্তু ক্রিয়েট হয় না, তার ভ্যালু কিন্তু ব্যক্তির কাছেও প্রকাশিত হয় না বা সমাজের কাছেও প্রকাশিত হয় না। তাই যদি কোনো রিসার্চ ফাইন্ডিংসের ভ্যালু ক্রিয়েট করতে হয়, সেই ভ্যালুটাকে এক্সপ্লোর করতে হয় ব্যক্তির কাছে বা সমাজের কাছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই রিসার্চ ফাইন্ডিংসের অ্যাপ্লিকেবিলিটির দিকগুলোকে বিশ্লেষণ করা প্রয়োজন। আর সেই বিশ্লেষণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টেকনিক বা এসেনশিয়াল বা ফান্ডামেন্টাল প্রসেস হচ্ছে রিভিউর মাধ্যমে সেই রিসার্চ ফাইন্ডিংসের অ্যাপ্লিকেবিলিটি জায়গাগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করা হয়, বের করার চেষ্টা করা হয়। এবং সেই অ্যাপ্লিকেবিলিটির দিকগুলো যখন প্রকাশিত হয়ে থাকে, সে প্রকাশনার সময় কিংবা অ্যানালাইসিস করার সময়, সে অ্যাপ্লিকেবিলিটির জায়গাগুলোকে অ্যানালাইসিস করার সময় ইনভেস্টিগেটর আর রিভিউয়ার কী করতে পারে? অনেক দিক খুঁজে পেতে পারে। কোন দিক? যেগুলো হচ্ছে কোথায় এই ফাইন্ডিংস প্রয়োগ করা যাবে, কোথায় প্রয়োগ করা যাবে না, প্রয়োগ করার ক্ষেত্রে কী কনস্ট্রেন্টগুলো রয়েছে, কী বাধা রয়েছে, এবং কোন দিকে প্রয়োগ করার ক্ষেত্রে কী ফেভারেবল কন্ডিশনস রয়েছে, ফেভারেবল এক্সপ্লানেশন বা জায়গা রয়েছে, সেগুলো সম্পর্কে একটা সদর্থক দৃষ্টিকোণ বা ধারণা গঠন করার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রিভিউ। তাহলে যে সমস্ত দিকগুলো ওই প্রয়োগের দিকগুলো বা প্রয়োগের ক্ষেত্রে বাধার দিকগুলো থাকবে, সেগুলো যখন পিন পয়েন্ট হবে, সেগুলো যখন বেরিয়ে আসবে, সেগুলো কিন্তু এক একটি ফার্দার স্টাডির বা এক একটা বিশেষ রিসার্চের দিক উন্মোচন করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন
পালন করে থাকবে। তাই আমরা বলতে পারি যে রিসার্চ ফাইন্ডিংসের যে অ্যাপ্লিকেবিলিটি, সেই রিসার্চ ফাইন্ডিংসের অ্যাপ্লিকেবিলিটিকে প্রপার অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা রিসার্চের যে গ্যাপ, ফার্দার স্টাডির জন্য যে রিসার্চের গ্যাপ, সেই গ্যাপগুলোকে আমরা লোকেট করতে পারবো বা সেই গ্যাপগুলোকে আমরা বের করতে পারবো। তো যাই হোক, আপনারা যদি রিসার্চ গ্যাপ কোনোভাবে টেকনিক্যালি বের করতে চান, সেক্ষেত্রে আপনাদের এই ধারণাগুলি বিশেষ নির্দেশিকা বা বিশেষ ডিরেকশনের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করবে কিংবা তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে, এই আশা রাখি। এই বলে আজকে আমার আলোচনা শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।